যাও। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দফাদার। এই মুহূর্তে নন্দীগ্রাম সোনাচূড়ার অঞ্চলে রয়েছি। দূরে তালপট্টি খাল। নন্দীগ্রাম 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 বারবার আলোচনার শিরোনামে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক তাকতে যারা বসেছেন 2007 থেকে বারবার নন্দীগ্রাম আলোচনার শিরোনামে। আকাশে মেঘে কালো হয়ে এসছে, কারণ বঙ্গোপসাগর এখান থেকে খুব একটা দূর নয়। হাওয়া শিরশির করে বইছে, সেদিনও ছিল, আজও আছে। শুধু খাল, শুধু কখনো পাড় ভেঙেছে, কখনো পাড় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কারণ হচ্ছে এখানকার মানুষের জীবন জীবিকা হচ্ছে তালপট্টি খালের মতো। এই ছোট ছোট যে ট্রলারগুলো দেখছেন, এগুলো মৎস্যজীবীদের মাছ ধরার জন্য ব্যবহার করে। এখান থেকে সোজা হচ্ছে রে সমুদ্র 2 থেকে 3 কিলোমিটার। যখন জোয়ার আসে তখন তারা হচ্ছে এই ট্রলারগুলোকে নিয়ে সমুদ্রে যান। জেলিংহাম খুব দূর নয়। 2021 বিধানসভা নির্বাচনে আমরা এসেছিলাম। সেই ব্রিজ, তেখালি ব্রিজ, ওপারে খেজুরি, এপারে নন্দীগ্রাম। ইতিহাসের অবর্ণনীয় বেশ কিছু গল্প, অবর্ণনীয় বেশ কিছু ঘটনা, বেশ কিছু হত্যাকাণ্ড, যা 14ই মার্চ 2007-এ হয়েছিল, এখানকার মানুষের স্মৃতিতে তা স্পষ্ট। স্মৃতি কারো কোনোদিন দুর্বল হয়ে যায় না, স্মৃতি কখনো দুর্বল হওয়ার জায়গাতে নেই। তাই সোনাচূড়া মানুষের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, জীবন যন্ত্রণার কথা তারা বলছিলেন। তারা বেঁচে আছেন কোনো রকম দিনমজুরের কাজ করে। কেন? এটা তো হওয়ার কথা ছিল না। এটা তো কথা ছিল এখানকার মানুষের অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে। এখানকার মানুষ বেঁচে থাকতে চেয়েছিলেন। 2007 তখন ইউপি 1, নন্দীগ্রাম তখন জ্বলছে, একটার পর একটা ঘটনা। কারণ কি? ইতিহাস বড়ই বেদনাদায়ক। ইতিহাস কাউকে কোনোদিন ক্ষমা করেছে বলে এরকম লেখা নেই। নন্দীগ্রামে 2007-এ 6ই মার্চ থেকে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, কেন? তৎকালীন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন সিপিআইএমের লক্ষণ শেঠ। তার একটি নোটিশ বিজ্ঞপ্তিকে ঘিরে বলেছিলেন নন্দীগ্রামের কেমিক্যাল হাব তৈরি হবে। এখানকার নাগরিক সমাজ, এখানকার সুনাগরিক, এখানকার মানুষ বলেছিল যে পরিবেশ নষ্ট হবে, কারণ পরিবেশ ভারসাম্য হারাবে যদি এখানে কেমিক্যাল হাব তৈরি হয়। অর্থাৎ নয়াচর নিয়ে অনেক কথা হয়েছে, হরিপুর খুব একটা দূর নয়। এখানেও তাজ বন্দর করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হবে, টেন্ডার এখনও হয়নি। এগুলো ছেড়ে দিন, আজকে ওগুলো বলতে চাইছি না। বলতে চাইছি যে নন্দীগ্রামের প্রাসঙ্গিকতা কোনোভাবে হারিয়ে যায়নি। হারানোর জন্য যে রাজনৈতিক যে সদিচ্ছা, সেটা কারোরই নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেদিনীপুরের সভাতে বলেছেন যে শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী, তার বাবা এবং বেটা, এবং হচ্ছে সেই সময় সিপিএমের সঙ্গে যোগ সাজে এই নন্দীগ্রামের ঘটনার সময় তারা 15 দিন লুকিয়েছিলেন। পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, বলছে আমরা না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার তাকতে বসতেন না। ক্ষমতার তাকতে বসিয়েছেন জনগণ, জনতা জনার্দন। কিন্তু নন্দীগ্রামের যে সোনাচূড়ার বিস্তীর্ণ অঞ্চলের যে পরিবেশ পরিস্থিতি, সত্যি কি পাল্টেছে? আমি সহকর্মীকে মেঘটা দেখাতে বলবো। মেঘ কার্যত কালো হয়ে এসছে, কারণ ঘূর্ণাবর্তটা এখান থেকেই তৈরি হবে, বঙ্গোপসাগর খুব কাছে। তাই 25 তারিখ মানে আজকে মধ্যরাত থেকে ঝড় উঠতে পারে। 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় উঠবে। আর দক্ষিণ চৌসানাতেও প্রায় 60 থেকে 70, আর হচ্ছে উত্তর চৌসানা সন্দেশখালী অঞ্চলে গিয়েও প্রায় 70-এর মতো ঝড়ে বেগ থাকতে পারে। বাংলাদেশে আছড়ে পড়তে পারে। আর এই সমুদ্র বেষ্টিত এলাকায় নন্দীগ্রাম, সোনাচূড়ার বিভিন্ন তেখালি আছে, যেখানে এরা বারবারই বিভিন্ন সময় ঝড়ের মুখে পড়েন, কারণ যেহেতু সমুদ্র খুব কাছে। তাহলে ঝড় তো সেদিনও ছিল, 2007-এ, 2008-এ, 2009-এ, 2010-এ, 2011-এ ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো ভুলে যাইনি। নন্দীগ্রামে এই অঞ্চলে, সোনাচূড়ার অঞ্চলে, আমি সহকর্মীকে বলবো একটু আসতে যেতে। মাটি খুব পিচ্ছিল, কদমাক্ত পরিস্থিতি। মাটি এখানে উর্বর, কি উর্বর? রাজনৈতিকভাবে মাটি খুব উর্বর।
এই যে আকাশে মেঘের ঘন ঘটা শুরু, যে ঝড় আসার কথা তার পূর্বাভাস, সেই পূর্বাভাসের আমরা সাক্ষী হচ্ছি। আওয়াজ পাচ্ছেন মেঘের? এটা তালপট্টি খালের পাড়েই এসছি আমরা। যতদিন সাংবাদিকতা করব, যদিও কমিটমেন্ট দিয়েছি এই প্রফেশনে বেশি দিন হয়তো কর্তব্য পালন করতে পারবো না, কিন্তু যতদিন থাকবো এই সোনাচূড়ার তেখালি বিভিন্ন বাজার, বিভিন্ন এলাকার মানুষ, তাদের সঙ্গে কথা বলবো, চেষ্টা করব। এখানে মানুষ খুব একটা ভালো আছে এরকম ভাববার কোনো কারণ নেই। এখানকার এক একটা টলের নাম কৃপাময়, কোনোটা মদিনা, কোনোটা মা মনসা, আর ছোট ছোট নৌকাগুলো আছেন তারা মাছ ধরেন। তাহলে একদিকে রূপনারায়ণ নদী, দামোদর নদের জল স্রোত ক্রমশ কমে যাওয়ার কারণে হলদিয়া বন্দর এখান থেকে খুব একটা দূরও নয়, কিন্তু ড্রেজিং না হওয়ার কারণে বৃহৎ বৃহৎ জাহাজগুলো কার্যত হলদিয়া বন্দরে আসতে পারছে না, নাব্যতা না থাকার কারণে। কিন্তু রাজনৈতিক নাব্যতা বেড়েছে এখানে। আমি সহকর্মীকে এগিয়ে আসতে বলবো, এই রাজনৈতিক যে নাব্যতা বৃদ্ধি পেয়েছে, এই যে শ্রীবৃদ্ধি পেয়েছে, এর জন্য যেমন তৃণমূল কংগ্রেস রেসপন্সিবল, অবশ্যই রেসপন্সিবল ভারতীয় জনতা পার্টি, অবশ্যই রেসপন্সিবল অবশ্যই হচ্ছে তৎকালীন বামফ্রন্ট সরকার। তাহলে হলদিয়া বন্দরের নাব্যতা নিয়ে অনেক কথা সে সময় হয়েছে, কিন্তু আলটিমেট নাব্যতা নিয়ে যে বিপুল অর্থের প্রয়োজন, সেটা তৎকালীন কেন্দ্রের সরকার, তৎকালীন রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার, বর্তমান কেন্দ্রের সরকার কথা বলছেন, আলোচনা করছেন, লাভ কিছু হচ্ছে না। হাওয়া বেশ বইছে, বারবার বলছে হাওয়া বইছে, হাওয়া কার্যত বইছে, পলিটিক্যাল হাওয়া বইছে এখানে। কিছুক্ষণ আগে পর্যন্ত টেম্পারেচার ছিল 40-এর ঘরে ঘুরপাক্কা ছিল, সেটা ক্রমশ নিম্নমুখী হয়েছে। এখানকার মানুষেরও বেঁচে থাকার ক্ষেত্রে যা আয়ের গড়, সেটাও নিম্নমুখী। ঊর্ধ্বমুখী কেন হলো না, এর জবাব তো এখানকার বিরোধী দলনেতা তিনি দেবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। আমরা দেবো না? আমরা তো মেহনতি মানুষের কথা বলতেই এসেছি। এখানকার ভোটারদের সঙ্গে কথা হচ্ছিল, তারা ভোট দিয়েছেন। তাই 2007-এর নন্দীগ্রামের 17 বছরের যে ইতিহাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে একদম লাইমলাইটে তুলে নিয়ে আসছেন। এটা কাঙ্ক্ষিত ছিল না অনভিপ্রেত ছিল? নন্দীগ্রাম বারবার আলোচনা শিরোনামে আসবে ভোটের রাজনীতি, যখন ভোট পালা শুরু হবে, ভোট পর্ব শুরু হবে। তাই গনগনে হিটারে রুটিটা কারা সেকছেন? গরিব মানুষ তো রুটি সেকছেন পলিটিক্যাল সিস্টেমে যারা আছেন। তাই জেলিংহাম থেকে শুরু করে সোনাজোড়া, এদিকে কেমিক্যাল হাব হয়নি, তার সমুদ্র বন্দর হওয়ার কথা, এখনও কমপ্লিট নয়। হলদিয়া বন্দরের নাব্যতা ক্রমশ কমছে, মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলদিয়া, এদিকে মহিষাদল, ময়না, নন্দকুমার, এদিকে আমরা খেজুরির পাটে দাঁড়িয়ে আছি। তাহলে সামগ্রিক অর্থনৈতিকভাবে উন্নয়নের ক্ষেত্রে এখানে নরেন্দ্র মোদী সরকার অনেক কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলছেন। বলছে স্বাস্থ্য শিক্ষা অধিকারের ক্ষেত্রে এখানে ভুলণ্ঠিত হয়েছে, অভিযোগ এখানকার মানুষ করছেন। আমরা বলছি না। তাই যতদিন সাংবাদিকতা করব, হয়তো বারবার বলছি, আমারও সময়সীমা পেরিয়ে এসছে, মাফ করবেন, কিছু মনে করবেন না। আমি আবেগতাড়িত হয়ে বলছি, ভাববার কারণ নেই। একটা সময় পর্যন্ত কাজ করতে হয়, গণতন্ত্রের ভূমিকা পালন করতে হয়। তবে আমারও সময় হয়ে এসেছে, সেটা হচ্ছে এই তালপট্টি খালে দাঁড়িয়ে শপথ করছি। আমার পরবর্তী প্রজন্ম হয়তো এই ধারা অব্যাহত রাখবেন। আমি যেভাবে কথা বলি, যেভাবে সাংবাদিকতা করি, আমার সহকর্মী সমীরেরও হয়তো খারাপ লাগছে শুনে। আমরা হাওয়াতে আছি, ঝড়ে আছি, আমরা কালবৈশাখীতেও আছি, আমরা মানুষের মাঝে আছি। আমরা তালপট্টির খালে দাঁড়িয়ে নন্দীগ্রামে সেই গণহত্যার ঘটনার কথা মনে করাচ্ছি, মনে পড়ছে আমাদের। আমি বহুবার এসেছি, 170 বার এসেছি কম করে। তাই এই এলাকার মাটি সম্পর্কে আমি খুব সচেতন, আমি খুব ওয়াকিবহল। তাই বিদায় নেওয়ার সময় তো আমারও হয়ে এসছে, সংবাদ মাধ্যম থেকে নিজেকে সরিয়ে নেব। মাফ করবেন, কিছু করার নেই আমার। দেখা হবে অন্য কোনো পথে, অন্য কোনো মোড়ে। কিন্তু অধিকারের প্রশ্নে যে লড়াইটা আমি করতে এসেছিলাম, যে উত্তর পেলাম, তা আমাকে নির্বাক করেছে, তারই কোনো সন্দেহ নেই। আমি বলছি না চার্লি চ্যাপলিনের যুগের আমি সে নির্বাক ছবি কথা বলছি না। আমি বলছি এই সমাজ ব্যবস্থায় কিছু মানুষ আছে নির্বাক চলচ্চিত্রের মতো শুধু চুপচাপ রয়েছে, কথা বলতে পারছে না, দম বন্ধ করা পরিস্থিতির কারণ। অর্থনৈতিকভাবে তারা সম্ভ্রম হারাচ্ছেন, অর্থনৈতিকভাবে তারা কোনো রকম বেঁচে আছেন। এই যে ট্রলার, যে নৌকা এবং যে মাছ পান এখানে গুরুত্বপূর্ণ, যার বাজার কার্যত সারা বিশ্বে রয়েছে। তাই মাঝে মধ্যেই ঝড়ঝাপটা, বঙ্গোপসাগরে ঢেউ এলে, এখানে ঝড় এলে এই নন্দীগ্রামের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয় এখানকার মানুষের জীবন, ক্ষতিগ্রস্ত হয় মানুষের জীবনে অর্থনৈতিক গতি প্রকৃতি, ক্ষতিগ্রস্ত হয় ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে, ক্ষতিগ্রস্ত হয় এখানে বেঁচে থাকার ক্ষেত্রে রুটি কাপড়া মাখান। এই প্রশ্নটা কেউ করছেন না। বৃহত্তর মিডিয়ার সঙ্গে আমাদের তো এটাই পার্থক্য, আমরা গণতন্ত্র, স্বতন্ত্র, স্বাধীনতার পক্ষেই কথা বলি। বটগাছ সেদিনও ছিল, বটগাছ আজও আছে।
যখন বটগাছ ছিল তখন বটগাছটা 2007 সালে কিছুটা ছোট ছিল, আকার বেড়েছে, আর হাওয়া শিরশির করে বইছে, আমাকেও অন্তত শান্ত স্থিমিত করছে। কিন্তু নন্দীগ্রামের সে রক্তক্ষয়ী ঘটনা, সূর্যোদয়ের ঘটনা, হাড় হিম করা সন্ত্রাস, যে কথা বলেছিলেন প্রাক্তন গভর্নর, প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর কথা মনে পড়ছে। তাই হু ইজ দ্য রেসপন্সিবল, এর কাটাছেড়া না করে যদি বলি নন্দীগ্রামের সামগ্রিক পরিস্থিতি অর্থনৈতিকভাবে হওয়া উচিত ছিল, এই রেসপন্সিবিলিটি অবশ্যই পলিটিক্যাল সিস্টেম। আশা করব আমাদের রিপোর্টিং শোনার পরে বোধোদয় হবে, বলছি না বিলম্বিত বোধোদয়, আপনাদের বোধোদয় হোক, উন্মেষণ হোক, আপনাদের মন জাগ্রত হোক চেতনার পক্ষে, সমৃদ্ধির পক্ষে, অর্থনৈতিক প্যারামিটার বাড়ার ক্ষেত্রে। কারণ মানুষ এখানে ভালো নেই, এটাই বাস্তব। আমিও ভালো আছি কথা বলছি না, আমারও বেশ, আমি রণক্লান্ত, সারা বাংলা ঘুরেছি। তাই 2024-এর লোকসভা নির্বাচন আমার দেখার অভিজ্ঞতা হলো, অনেক বছর ধরে দেখছি। 1994-95 সাল থেকে লোকসভা এবং বিধানসভা দেখতে দেখতে কিছুটা ক্লান্ত তো বটেই বটে। তবে আমি ক্লান্ত সাংবাদিক নই, বা আমি হেরে গেছি ভাববার কারণে। আমি মনে করি কোথাও না কোথাও থামতে হয়, কিন্তু মানুষ তো থামবে না এখানে, মানুষ তার অধিকারের প্রশ্নে লড়াইটা করবে। তাই ভালো থাকবেন সবাই, আমাকে ভুল বুঝবেন না, এসে হাওয়া হাওয়া হাওয়া, যে হাওয়ায় আমাকেও দুলিয়ে দিচ্ছে, কিন্তু এখানকার মানুষের জীবনের হাওয়ার অগ্রগতি, হাওয়ার যে ঝোড়ো বাতাস, তাতে শরীর দুলছে না, মন দুলছে না। তালপট্টি এলাকাতে এই খাল খুব গুরুত্বপূর্ণ, এই ব্রিজ খুব গুরুত্বপূর্ণ, যে ব্রিজ একসময় উত্তপ্ত হয়েছিল নন্দীগ্রামের আন্দোলনের সময় কেমিক্যাল হাবের বিরুদ্ধে। তাই ভারতবর্ষের বিভিন্ন সময় রাজনীতির যে পালাবদলের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম আলোচনার শিরোনামে থাকবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। মুছে যাক স্মৃতি মলিনতা, অমলিন পরিস্থিতি ধুয়ে মুছে সাফ হয়ে যাক, ফিরুক মলিনতা, বিবর্ণতা নয়, আসুক সাজুজ্যের, সৌন্দর্যের, অর্থনৈতিক পরিস্থিতি প্যারামিটার, যেখানে মানুষ খেয়ে দুবেলা দুমুঠো অন্ন বেঁচে থাকতে পারে, শিক্ষার প্রশ্নে, অধিকারের প্রশ্নে, নারীদের সংগ্রামের প্রশ্নে। এই কথাগুলো বলার চেষ্টা করলাম। বাংলা ঘুরেই নন্দীগ্রামে এসে আপাতত আমাদের সঙ্গে থাকবেন। আমাদেরকে আপনারা অক্সিজেন দেন, জানেন তো, জনার্দন যারা আমাদেরকে ভালোবাসেন, আমরা লড়াইয়ে আছি। তাই 2024-এর মহাভারতের মহারণে আমরা এই নন্দীগ্রাম পর্যন্ত এসে পৌঁছালাম। আরেক দফায় ভোট আছে, তারপর নয় বিশ্লেষণ হবে, কে সত্তায় এলো, কে সত্তায় বসলো, কে প্রধানমন্ত্রী হলেন, কে প্রধানমন্ত্রী হলেন না। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সৌমিত দফাদার। মনটা সত্যি অত্যন্ত আজ ভারাক্রান্ত, ক্লান্ত এই মানুষের কথা শুনতে শুনতে। তালপট্টি খাল, ডান দিকে নন্দীগ্রাম, মানে আমার ডান দিকে, আমার বাদিকে হচ্ছে খেজুরি, কিন্তু জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর। নমস্কার।